আসসুন্নাহ ফাউন্ডেশনের যে শায়খ আহমদুল্লাহ আছেন, যিনি সম্ভবত সভাপতি, ওনার একটা বক্তব্য নিয়ে আসলে আমার কিছু কথা আছে। তো আমি প্রথমে ওটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আপনারা জানবেন যে এর মধ্যে যে ত্রাণ কার্য চলছে আসলে সারা দেশে, এবং আমরা জানি যে জনগণের মধ্যে আসলে একটা অভূতপূর্ব দেখা গেছে যে সাড়া পড়েছে, এবং মানুষ আসলে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, কেউ কোনো কিছুই আসলে ভাবছেন না। কিন্তু খুব ইন্টারেস্টিংলি কালকে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে, যেখানে হচ্ছে শায়খ আহমদুল্লাহ উনি বলছেন যে মানে ইসলামে বলা আছে যে আপনার হচ্ছে হিন্দুদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্বটা আসলে ইসলাম অ্যালাউ করে না, এরকম। তো এইটা আসলে বন্যার আলাপ, আমি একটু 2-3টা পয়েন্ট আসলে প্রাসঙ্গিকভাবে বলে তারপর ওই পয়েন্টটাতে আসতে চাইবো। সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে যত রকমের অথরিটি আছে, ধরেন শায়খ আহমদুল্লাহ তো একজন অথরিটি, উনি নিজে শরিয়া নিয়ে কাজ করেন বা অনেক ওয়াজ নসিহত করেন, সো উনিও একজন অথরিটি বা ধর্মের ইসলাম ধর্মের বাংলাদেশে একজন স্টেক হোল্ডার, ওনাদের পলিটিক্যাল দলও আছে আমরা জানি। কিংবা হচ্ছে আমরা যদি দেখি যে রাষ্ট্রের যারা আইন নিয়ন্ত্রণ করেন, কিংবা হচ্ছে মোটামুটি ক্ষমতার জায়গায় যারাই বসেন, ওদের আমরা সবসময় মোটামুটি খেয়াল করলেই দেখবো যে ওনারা আসলে প্রচুর বিধিনিষেধ আরোপ করেন আর কি, বিধিনিষেধ, হারাম, এই ধরনের কথাবার্তা আসলে ওনারা অনেক বলেন। তো প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো বললে ওনাদের নিজের একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে এই যে বিধিনিষেধ, এই যে বারবার একটা ফতোয়া দেওয়া বা এইটা বলা সেইটা বলা, এই সামগ্রিকভাবে বললে ওনাদের আসলে একটা ওয়ার্কেবিলিটি থাকে সমাজে, মানে একটা নগদ সমাজের যে গতি থাকে বা সমাজের যে অবস্থাটা থাকে, সেই জায়গায় ওনাদের এই হারাম বিধিনিষেধ বা রাষ্ট্র কর্তৃক আমরা সবসময় দেখবো যে বিশৃঙ্খলা সৃষ্টিকে ধরিয়ে দিন, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এই করলে আইন ভঙ্গ হচ্ছে, সেই করলে আইন ভঙ্গ হচ্ছে, এই সমস্ত বিধিনিষেধ বা হারামের জায়গাটা প্রথমত আসলে নিয়ন্ত্রণ করার জন্য মানুষকে, দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসগুলো করলে ওনাদের এক ধরনের আসলে সামগ্রিক একটা বাস্তবিক এবং বৈষয়িক লাভও থাকে। আমি যেমন ধর্মের ইয়েতে একটা সহজ উদাহরণ দিতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি হুজুরদের কাছ থেকে অনেক হারাম হালাল নিঃসন্দেহে সেগুলো ধর্মের জায়গা থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ, সেগুলো ওনারা বলে থাকেন, বলবেন। কিন্তু আমরা এটা কয়বার শুনি যে আসলে হজরত শিশুদেরকে যে আদর করার কথা বলতেন বা বলছিলেন, বা আমরা এই ঘটনাটা সবাই জানি যে উনি যখন মসজিদে সেজদা দিচ্ছিলেন, সেজদারত অবস্থায় ইমাম হাসান হোসেন, মানে ওনার যে নাতি ছিল, তারা হচ্ছে হজরতের কাঁধে গিয়ে চড়ে বসে আর কি। তো প্রায় 2-2.5 ঘন্টা তারা শিশু, তারা তাদের মতো খেলাধুলা করলো, তারা তাদের নানা নামাজ পড়ছে, এটা তো তারা বুঝে না, তো তারা তাদের মতো খেলতেছে, দুলতেছে, এই করতেছে, এই করতেছে। তো হজরত কিন্তু সেজদা থেকে উঠেন নাই, উনি ওদেরকে খেলতে দিছেন। এই যে একটা সংবেদন, এই যে শিশুদের প্রতি একটা সংবেদন, সেই জায়গাটার কথা আমরা কয়বার শুনি। কেন হজরত আসলে বললেন শিশুদের কথা এত ইম্পর্টেন্ট নিয়ে, বা ইম্পর্টেন্ট দিয়ে কেন বললেন উনি, ইম্পর্টেন্স দিয়ে? এই আলাপগুলো আসলে আমরা খুব একটা শুনি না। আমরা বেশিরভাগ সময় শুনি যে একদমই ডিরেক্ট বিধিনিষেধমূলক, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরা আমাদের শত্রু, এদেরকে কতল করে দাও, এই ধরনের কথাবার্তা বাংলার জমিনে বলে আসলে কোনো লাভ নেই। এই সামগ্রিকভাবে আমি আহমদুল্লাহর আসলে এই জিনিসটা কেন উল্লেখ করলাম, আপনি দেখেন নামটা হচ্ছে আরবিতে আসসুন্নাহ ফাউন্ডেশনটা যেটা, তাই না? তো এইখানে তো ভাই মানে ওই লিবারেল না, ওই সেকুলার, নাকি হিন্দু না মুসলমান, না কোন ধরনের মুসলমান, হেফাজতি না সুন্নি না শিয়া না এই না সেই, এত কিছু ভেবে তো আসলে মানুষ ভাই ওইখানে দান করে নেই। এই যে এই আসসুন্নাহ ফাউন্ডেশন যে বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা ওই ওদের মাধ্যমেই যে পাবলিক আসলে দান খয়রাতটা করলেন, এটার কারণটা কি? 2টা কারণ আছে এটা। প্রথম কারণ হচ্ছে ওনারা ভেবেছেন যেহেতু ওনারা হুজুর মানুষ, ওনারা দুর্নীতি করবেন না, আমরা যেই ত্রাণটা পাঠাচ্ছি সেটা হয়তো যেখানে যাওয়ার কথা বন্যার্থদের কাছে সেটা জায়গা মতো চলে যাবে। সেটা অবশ্যই, সেটা তো সত্যি কথাই, আসলে মানুষ ভরসা করেছে, তারা করেছে, খুব ভালো কথা। দ্বিতীয় আরেকটা জিনিসও বুঝতে হবে এখান থেকে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের সাধারণভাবে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চরিত্র এখানে ফুটে উঠে আসলে। এইখানে যারা ধরা যাক খুব একটা ধর্মকর্ম করেনও না, কিংবা 5 ওয়াক্ত নামাজও পড়েন না, তাদের মধ্যে অনেক লিবারেল লোকজন গিয়ে কি ওখানে টাকা দেয় নেই? দিছে। আমরা নিজেরাও দিছি। কেন দিছি ওইখানে, তাই না? তো আমরা যদি খুব খুব সাম্প্রদায়িক হইতাম, এই ধর্মভিত্তিক যে আলাপগুলো আছে, এই সমস্ত বিষয় যদি আসলে এতটাই সত্যি হইতো বাংলাদেশে, তাহলে হিন্দুরা কখনো আসসুন্নাহ ফাউন্ডেশনের পয়সা আসলে দিত না। এই জিনিসগুলো আমাদের জনগণকে একটু বুঝতে হবে যে সামগ্রিকভাবে আসলে কে কোন কথা বলছেন। উনি যেহেতু একটা বড় জায়গায় আছেন, ওনার তো দায়িত্বশীল কথা বলতে হবে। হ্যাঁ, মনে হইতে পারে যে আমি একটা অপ্রাসঙ্গিক কথা বলতেছি, কিন্তু এই জিনিসগুলোর সম্পর্ক আছে, কারণ উনি যেহেতু ওটা সভাপতি, ওনার একটা ক্ষমতা আছে, ওনার একটা রাজনৈতিক বয়ান আছে, উনি এই সমস্ত কথাগুলো বলেন এবং উনি বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ করেন। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে ভাই আপনি জনগণের মেলবন্ধনটা করার চেষ্টা করেন।
সবার প্রতি আমার এটাই আহ্বান থাকবে যে সকল মতের মানুষরা যেন বাংলাদেশে থাকে, এগুলোর ব্যবস্থা করতে হবে, রাদার দেন নিজেদের একদমই উগ্র একটা পলিটিক্স করলাম, হিন্দুরা আমার কেউ না, ওদের সঙ্গে কোনো ফ্রেন্ডশিপ হবে না, খ্রিস্টানরা এটা, নাসারারা এইটা, ওই বিভিন্ন রকমের আইডেন্টিটি ট্যাগ দিয়া। আসলে এই জিনিসগুলো এখন যে বাংলাদেশে এত বাড়ছে, আমি যখন ছোট ছিলাম, আমার তো 92 সালে জন্ম, তো আমি যখন ছোট ছিলাম আমি নোয়াখালীতে থাকতাম, এবং আপনারা জানেন যে নোয়াখালীকে দ্বিতীয় মক্কা বলা হয় অনেক ক্ষেত্রে, যে তাদের যে ধর্মপ্রাণ একটা ব্যাপার। কিন্তু আমি মসজিদের মধ্যে আমার মনে আছে যে জুমার নামাজের সময় খুতবার পরে, সরি, ওই বাংলা যে ওয়াজটা হয় ওই সময়টায়, মানে খুতবার আগ দিয়ে যে ওয়াজটা হুজুররা করেন, সেইখানে হচ্ছে হুমায়ুন আজাদকে নিয়ে কথা হয়েছে, এবং রীতিমতো ওইখানকার নোয়াখালীর যে আমাদের ওই এলাকার যে মসজিদ কমিটির যিনি সভাপতি ছিলেন, উনি হচ্ছে হুজুরের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিলেন যে আপনি হুমায়ুন আজাদ নাস্তিক বলতেছেন, আপনি এটা বলতেছেন সেটা বলছেন, সবই ঠিক আছে, আপনি হুমায়ুন আজাদ দুইটা আমাকে বই দেন। তার মানে তার ওই জায়গাটা বোঝার জন্য এক ধরনের আগ্রহ আকর্ষণ ছিল, সেটা নিয়ে আমি দেখলাম যে প্রায় জুমার নামাজের পরে ওদের 1 ঘন্টা ঝগড়া হয়েছে। তো তার মানে কি, তারা আসলে ওই সময়টায়ও বাংলাদেশে আসলে এখন যে সামগ্রিকভাবে এই যে আমরা রিসেন্ট টাইমে ধর্মীয় দলগুলোর মধ্যে যেরকম একটা উগ্র কথাবার্তা শুনতেছি, হ্যাঁ, যে ধর্মের জায়গা থেকে ভারতের সঙ্গে লড়াই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বাংলাদেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, এই করতে হবে, এই যে বিষয়গুলো আছে, আমি মনে করি, যেটা আমি বারবারই বলি, বিভিন্ন পডকাস্টেও আমি এখন পর্যন্ত অনেকবার বললাম, আমি আবারও বলবো যে বাংলাদেশের মানুষ সমন্বয়বাদী এক ধরনের দর্শনে কিংবা জীবন আচরণে তারা অভ্যস্ত ঐতিহাসিকভাবেই। সেই জিনিসগুলোকে যদি আপনারা ওভার করেন, অতিরিক্ত করে যদি ধর্মীয় উন্মাদনা ছড়াই দেয়, এটাকে একটা মানে ওই আপনার 2001 সালের পরে আমেরিকা যেরকম মুসলমানদেরকে টেরোরিস্ট হিসেবে ট্যাগ মারিয়ে দিল, আপনারাও যদি এবার সবাইকে ধরা ও সেকুলার, ও শাহবাগী, ও বামপন্থী, ও হিন্দু, ও এরকম, ও হচ্ছে শিয়া, ও হচ্ছে সুফি, এরকম আইডেন্টিটি পলিটিক্স করে কিন্তু কোনো লাভ হবে না বাংলাদেশে সকল ধরনের মতামত নিয়ে সকল মানুষ এখানে থাকে। সো এই জায়গাগুলো আমি বলবো, আমি আবারও পয়েন্টটা বলতে চাই যে শায়খ আহমদুল্লাহ যেই কথাটা তিনি বললেন, এবং আমরা ফেসবুকে যেটা দেখলাম, এটা আসলে দুঃখজনক, এবং এই ধরনের কথাবার্তা আসলে না বলাটাই শ্রেয়। এবং আমি মনে করি, কারণ এই জিনিসগুলোর উপর আসলে সামাজিক এক ধরনের প্রভাব পড়ে, মনে হয় যে আসলে মানে দেশে বোধহয় মানে এরকম হার্ডকোর ইসলামিস্ট ছাড়া আর কেউই থাকতে পারবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। সেকেন্ড আর একটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে আসলে এটা একটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, যেটা বাংলাদেশে ঐতিহাসিক কাল ধরে চলে আসছে। আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে যখন পার্বত্য এলাকায় গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে বলেছিলেন যে তোরা সব বাঙালি হয়ে যায়। তো উনি জাতিসত্তার বা আদিবাসীদের যে সংকট আছে, সেই সংকটটা উনি সমাধানটা এভাবে করতে চেয়েছিলেন যে সবাইকে বাঙালি হয়ে যেতে হবে, তাই না? তো এর চেয়ে ফ্যাসিস্ট কথা তো আসলে হইতে পারে না। আমাদেরকে যদি এখন আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে খুব গৌরব করি, আমরা বলি যে হ্যাঁ, পাকিস্তানিরা আমাদের পাঞ্জাবি হয়ে যেতে বলছিল, তারা আমাদের উর্দু ভাষায় কথা বলতে শিখাইতে চাইছিল, আমরা সেই জন্য স্বাধিকারের আন্দোলন করলাম। কিন্তু আমরা যে স্বাধীনতার পর থেকে 50 বছর অবধি একটা জায়গায় সেনা শাসন দিয়ে রাখছি, সেটার কী হবে? আজকে যে খাগড়াছড়িতে এই যে ফেনী কুমিল্লার আগে যে 2 দিন আগ থেকে বন্যা শুরু হলো, সেটা নিয়ে আমরা কয়জন জানি? সেটা নিয়ে কেন মিডিয়ায় দালাল মিডিয়ারা কেন নিউজ করে না? সেটা নিয়ে তো আমরা যদি এখন ওই জুলাই বিপ্লবের পরেও আগের জায়গাটাই থেকে যাই, যা যেভাবে চলতেছিল মূলত বাংলাদেশ রাষ্ট্রটা সেভাবেই চলতে থাকে, তাহলে এই সিস্টেম ভাই আর কোনোদিনই চেঞ্জ হবে না। এই সিস্টেম চেঞ্জ হওয়ার কোনোই সুযোগ নেই। এই জিনিসগুলো নিয়ে প্রথমত মিডিয়া আওয়াজ তুলবে না। সেটার কারণ হচ্ছে আমাদের এই সামগ্রিকভাবে আমাদের এগুলোর যে মানে আপনার কাঠামোটা আছে স্বাধীনতার পর থেকে, তারা মোটামুটি, এবং আমরা আরেকটা জিনিসও বুঝতে হবে যে মিডিয়া আসলে সবসময় যেই খবরের কাটতি আছে, যে জিনিসটা খাবে সেই জিনিসটাই দিবে। আপনারা দেখেন না, বাংলাদেশের সবচেয়ে প্রথিতযশা যে মিডিয়া, তারা 2013, 14, 15 সালের পর থেকে কী ধরনের নিউজ করে? অশ্লীল নিউজ করে। টিভির ওই আপনার বিশাল বক্ষে একটা তরুণীর মানে বুকের ছবি হচ্ছে আপনার প্রথম আলোর প্রচ্ছদের উপরে দেখা যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিনে তো কথাই নেই। ও তো সকল এই যে মিডিয়ারা হচ্ছে এই সমস্ত জিনিস যে অ্যাডপ্ট করলো, তারা জনগণের কি মানে ভালো চিন্তা করে এগুলো করছে? কিছুই চিন্তা করে নাই, তারা তাদের বাণিজ্যের কথা চিন্তা করছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে মিডিয়া এক নম্বর হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগের যে মিডিয়াগুলো ছিল, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু যেমন দেখাইতো না, এটা যেমন একটা সত্য কথা যে মিডিয়া সবসময় যে সরকারে থাকে তাদের পক্ষে থাকে, এটা যেমন একটা সত্যি কথা। আর একটা সত্যি কথা হচ্ছে, মিডিয়া সবসময় যেই জিনিসগুলো খাবে সেটাই সে আপনাকে দিবে। যেই জিনিসগুলো দিয়ে এক ধরনের একটা উত্তেজনা তৈরি করা যাবে, একটা হালকা মেজাজ তৈরি করা যাবে, একটা গুতা দেওয়া যাবে, এক ধরনের একটা গুজব টাইপের একটা, দেখবেন আপনি একটা ধরনের অন্য ধরনের নিউজ, সেটারে এমন স্টাইলে দেওয়া হয়, এমনভাবে পোট্রে করা হয়, দেখুন উনি কী করলেন এই লোক। তো এগুলোর তো আসলে সামগ্রিকভাবে পলিটিক্যালি কোনো লাভ হয় না তো মানুষের। এই জিনিসগুলো নিয়ে তো আমার জিনিসটা সিনসিয়ারিটিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে কৌতুক এগুলো সবই মানে সেটা তো ইম্পর্ট্যান্ট, কিন্তু এইভাবে যে ভালগারলি এক ধরনের আপনার হচ্ছে মুনাফার জন্য যেই ধরনের যা বলা দরকার আমি তাই বলতে রেগেছি, সেটা যদি হয় তাহলে তো আমার আসলে কোনো কমিটমেন্ট নেই।
মিডিয়ারা যে নিরপেক্ষতার নামে যেই জিনিসগুলো করে তারা আসলে পুঁজিবাদের দালালিটা করে, সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আসলে মিডিয়াও যে আমাদের একদম মানে চিরস্থায়ী কোনো বন্ধু তা না আসলে। হ্যাঁ, তো এবং সেই জিনিসটার একটা সবচেয়ে বড় জায়গা আমরা দেখবো যে পাহাড় আসলে আমাদের সংবাদপত্রে কিভাবে অবহেলিত থাকে, কিংবা নিউজ আসলেও কোন অ্যাঙ্গেলে তাদের নিউজগুলোকে পোর্ট্রে করা হয়। তো এই বিষয়টা আসলে আমি মনে করি যে আমাদের জনগণেরও একটা বিরাট দায় আছে আসলে, যে আমরা কুমিল্লা, ফেনী বা বিভিন্ন জায়গায় আমরা যে ত্রাণ নিয়ে যাচ্ছি বা ব্যক্তিগত উদ্যোগে যে সাহায্য সহযোগিতা করতেছি, বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু পাহাড়ের ব্যাপারে তো আসলে আমাদের কোনো বক্তব্য নেই। পাহাড়ের ব্যাপারে আমাদের আসলে অত খারাপ লাগে না। আমরা আসলে এগুলো আচ্ছা ঠিক আছে ভাই, নিজেদেরটা নিয়ে বাঁচতে আসি না পাহাড়, কিন্তু এইভাবে যদি আমরা ভাবি কখনোই একটা আসলে একটা সামগ্রিকভাবে মোটামুটি ওই যে বেসিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সবারই, যেই গ্রাউন্ডগুলো কমন আছে এই স্বপ্নের বাংলাদেশের মধ্যে, সেখানে কিন্তু সকল জাতিসত্তার অধিকারের কথা আছে বাংলাদেশে। আপনি একটা বাংলাদেশ বলবেন যে বাংলাদেশ একটা অত্যন্ত ভালো দেশে পরিণত হয়েছে, ভালো রাষ্ট্রে পরিণত হয়েছে আপনার অগাস্ট বিপ্লবের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, কিন্তু আপনার সেখানে পাহাড়িরা থাকবে না, সেইখানে আদিবাসীরা থাকবে না, সেইখানে সংখ্যালঘুরা থাকবে না, সেইখানে হ্যাঁ মানে জাস্ট মূলত মধ্যবিত্ত বাঙালি কিংবা বাঙালি মুসলমানেরাই থাকবে, তাহলে তো আসলে এই স্বাধীনতার কোনো দাম হলো না। তাইলে তো ওই আবার একই হইলো যে আওয়ামী লীগের আমলে তো আওয়ামী লীগ যারা করতেন ওরা তো দুঃখে ছিলেন না, ওরা তো খুব ভালো ছিলেন। যারা শেখ মুজিববাদী যারা ছিলেন ওরা খুব ভালো ছিলেন। তা আমরাও তাহলে এই সময়ের মধ্যে এসে আমরাও এখন ভালো থাকি, পাহাড়িরা আগের মতোই বাস খাইতে থাকুক, যেটা তারা ঐতিহাসিক কাল ধরে খায় আসতেছে, তাই না? তো এইভাবে আসলে ভাবা যাবে না। সামগ্রিকভাবে আমাদের মানে এটা খুবই দুঃখজনক যে আমাদের এত এফোর্ট, আমাদের এত কিছু, আমরা সেই সমস্ত জিনিসপাতিগুলো আমরা আমাদের ওই কুমিল্লা, ওই নোয়াখালী, ওই ফেনী, ওই বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, খুব ভালো, সেদিকের অবস্থা খুবই খারাপ। কিন্তু পাহাড় নিয়ে আমাদের আসলে কয়টা ত্রাণ এখান থেকে গেল, পাহাড়িদের কাছে আমরা কয়জন গিয়ে কথা বলছি, অন্তত তাদের দুজনের সঙ্গে ফোনে কথা বলছি কিনা, সেটাও তো আসলে আমরা মোটামুটি বেশিরভাগ লোকজনই আসলে বলিনি, এটা আমরা সবাই জানি। তো এই জিনিসটা দুঃখজনক, এবং এই জিনিসটা আসলে আমাদের মানে এখনও, এবং আপনারা জানেন যে বন্যা পরবর্তী পরিস্থিতিতে আসলে মানুষের আরেকটা বড় ক্রাইসিস থাকে যে তার পুনর্বাসনের জায়গাগুলো, সেই জায়গায় আমরা যদি আসলে এখন আদিবাসীদের সঙ্গে না দাঁড়াই বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় যদি আমরা না যাই, আমরা যদি আমাদের যে ত্রাণ বা আমাদের যে আন্তরিকতা, আমাদের যে প্রেম ভালোবাসা সমস্ত কিছু আমাদের সমতলের জন্য নির্দিষ্ট করে রাখি, তাহলে আসলে সেটাকে মোটেই মানে ভালো চিন্তা ভাবনা আসলে বলা যাবে না। এটার মধ্যে আসলে কোনো বিপ্লবী স্পিরিট নাই আসলে। সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এবং আমাদের আসলে সকল জনগণের সকল অংশের সঙ্গে, সকল ক্লাস বলেন, সকল অংশ, সকল জাতিসত্তার সঙ্গে আমাদের আসলে সামগ্রিকভাবে দাঁড়াইতে হবে।